কথা বলতে এসে ইরান যুদ্ধে বিশ্ব মোড়লদের কার অবস্থান কোন দিকে, আমরা এটি একটু বুঝবার চেষ্টা করব এই মুহূর্তের ভিডিওতে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আজ এক ভয়াবহ অগ্নিগিরির উপর দাঁড়িয়ে আছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আজ চতুর্থ দিন গড়িয়েছে। গত 3 দিনের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ ইরানেরই সবচেয়ে বেশি। ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে 550-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংঘাতের সবচেয়ে বড় মোড় ঘুরেছে গত শনিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এক বিশেষ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি নিহত হয়েছেন। শুধু খমেনি নন, ওই হামলায় ইরানের প্রায় 4 ডজন শীর্ষ স্থানীয় নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ওয়াশিংটন। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানে এই অভিযান পরিচালনা করতে গিয়ে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের 4 জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল সরকারের তথ্য মতে ইরানের হামলায় তাদের 9 জন নাগরিক নিহত হয়েছেন। খমেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বর্তমান নেতারা তাদের সাথে আলোচনা বসতে আগ্রহী, কিন্তু তেহরান এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি স্পষ্ট করে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার সমঝোতা করব না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামনের দিনগুলোতে তেহরানের ওপর হামলার মাত্রা আরও বাড়ানো হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধ সহসায় থামার কোনো লক্ষণ নেই। আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এই সংঘাত অবিলম্বে থামানো না গেলে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। এখন প্রশ্ন হলো, বিশ্ব শক্তির বড় দেশগুলো কে কোন পক্ষে অবস্থান নিয়েছেন। প্রথমে আসা যাক যুক্তরাজ্যের কথায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার সঙ্গে সরাসরি জড়িত নন এবং তারা এই হামলায় যোগ দেবেন না। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি মন্তব্য করেছেন যে ইরানের বাছবিচারহীন হামলার কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ সেনা ও সাধারণ নাগরিকরা ঝুঁকির মুখে পড়েছে। ইতিমধ্যেই সাইপ্রাসের একটি RAF ঘাঁটিকে লক্ষ্য করে রোববার রাতে সন্দেহজনক ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও এতে কেউ হতাহত হয়নি, তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইরানের এই কর্মকাণ্ডকে অযাচিত ও বেপরোয়া বলে অভিহিত করেছেন। তবে প্রধানমন্ত্রী স্টারমার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে উৎসমূলে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে, যাতে বেসামরিক মানুষের প্রাণ রক্ষা পায়। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় বিশ্ব রাজনীতির অন্যতম 2 শক্তি চীন ও রাশিয়া তীব্র নিন্দা জানিয়েছে। চীন এই ঘটনাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সামরিক অভিযান জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী। তারা সব পক্ষকে সংযত হবার আহ্বান জানিয়েছে। এদিক দিয়ে রাশিয়াও পিছিয়ে নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আয়াতুল্লাহ খমেনির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি একে মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী এক নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। মস্কো সতর্ক করেছে যে এই উত্তেজনার আগুন শুধু ইরানের সীমানায় সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ইউরোপের অন্য 2 শক্তি জার্মানি ও ফ্রান্সের অবস্থান কিছুটা ভিন্ন। জার্মানি এখন পর্যন্ত ইরানের পাল্টা হামলার বিষয়ে বেশি উদ্বিগ্ন। জার্মান রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইরান যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলা বন্ধ না করে, তবে জার্মানি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার কথা ভাবছে। এমনকি বিমান হামলা ও আকাশপথে সহায়তা দেওয়ার পরিকল্পনাও চলছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে ফ্রান্সের অবস্থান বেশ কঠোর। ফ্রান্স সরকার খামেনির মৃত্যুতে প্রকাশ্যেই সন্তোষ প্রকাশ করেছে। সরকারের মুখপাত্র মুদ বুজও বলেছেন, খামেনি একজন নিপীড়ক একনায়ক ছিলেন যিনি নারী ও সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করেছেন। তাই তার মৃত্যুতে ফ্রান্স উৎফুল্ল। যদিও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যুদ্ধের ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন, তবে তিনি এটাও পরিষ্কার করেছেন যে মিত্রদের স্বার্থ রক্ষায় ফ্রান্স প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কাজা কালাস এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তিনি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে যোগাযোগ রাখছেন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন। ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস সরাসরি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। তার মতে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং বিশ্ব শান্তির জন্য হুমকি না হয়, সেজন্য এই পদক্ষেপ জরুরি ছিল। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সবাইকে আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন, কারণ যে কোনো যুদ্ধে সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হয়। এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হলো ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করে আসার মাত্র একদিন পরে এই যৌথ হামলা শুরু হয়। ঐতিহাসিকভাবে ভারত ও ইরানের মধ্যে সুসম্পর্ক থাকলেও বর্তমান পরিস্থিতিতে ভারত অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। একদিকে ইসরায়েলের সাথে কৌশলগত অংশীদারিত্ব, অন্যদিকে ইরানের সাথে দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক। সব মিলিয়ে ভারত সরাসরি কোনো পক্ষ না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে। আজকের বিশ্ব এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে চীন ও রাশিয়া এর তীব্র বিরোধিতা করছে। এই ক্ষমতার লড়াইয়ে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের ভাগ্যও এখন কোন দিকে যাবে তা সময় বলে দেবে। বলা হচ্ছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ, কিন্তু সত্যিকার অর্থে এই যুদ্ধের আঁচ থেকে কেউ রক্ষা পাবে না। মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া সবাই এই যুদ্ধের আঁচ পেতে ইতিমধ্যে শুরু করেছে। সবচেয়ে বড় কথা, মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর জ্বালানির একটা আধার। সেই জ্বালানির আধার যদি ধ্বংস হয় কিংবা আধার থেকে যদি সরবরাহ চেন বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু সারা পৃথিবীতে এর প্রভাব পড়তে বাধ্য। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশ জ্বালানি খাতে সমস্যা হবে। জ্বালানি খাতে সমস্যা হলে উৎপাদন, পরিবহন সব ক্ষেত্রে সমস্যা হবে। রেমিটেন্সে সমস্যা হবে, কারণ বাংলাদেশের বেশিরভাগ বিদেশি বা প্রবাসী শ্রমিক ভাইয়েরাও এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করে, সেখান থেকে রেমিটেন্স পাঠায়। অর্থাৎ আমরা সারা পৃথিবী একটা দারুণ সমস্যার মধ্যে পড়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বের বিভিন্ন শক্তি যে পক্ষে অবস্থান নিক না কেন, সবার উপরে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে কাম্য। এখন দেখার বিষয় এই যুদ্ধটা কতটা দীর্ঘস্থায়ী হয়। দীর্ঘস্থায়ী হলে বিপদ কিন্তু চারিদিকে। আমাদের মতো এইসব দেশ বিপদ আরো ভয়াবহ। আমাদের জ্বালানি যে আমরা সংরক্ষণ করে রাখবো, আমরা স্টোরেজ করে রাখবো, সেই ক্যাপাসিটি কিন্তু আমাদের নেই। আমাদের এনে ব্যবহার করতে হয়। বড় জোর 15 দিন 1 মাসের জ্বালানি আমাদের রাখার সক্ষমতা আছে, কন্টিনিউ আসতে থাকে। ইতিমধ্যে খবর পাওয়া গেছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের জ্বালানিগুলো আসে। আমরাও একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়তে যাচ্ছি বা পড়ে গেছি ইতিমধ্যে, এতে কোনো সন্দেহ নাই। এখন দেখার বিষয় যে সামনে আরো কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত।